কংগ্রেস দল সর্বভারতীয় দল, অনেক সময় অনেক দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আবার আমরা দেখেছি অনেক সময় অনেক দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা পালন করেছে। রাজনীতিতে যেভাবে আপ বেড়েছে এটা সীমাবদ্ধ জায়গার মধ্যে হতে পারে। ভারতবর্ষের মতন দেশে ওভাবে কোনো রাজনৈতিক দল বড় হতে পারে না। তাই তাদের বড় হওয়ার ভিত্তি কী, তাদের নীতি কী ছিল? কেউ মনে করতে পারে আমি একাই সব করব, এবং এই একাই সব করবো করতে করতে সিপিএমের দুরবস্থাটা কেউ চোখে দেখছে না সামনে। বামফ্রন্ট তো নামে ছিল, একা চালাতো তো সিপিএম, ওখানে নামে করেও তারা টিকতে পারেনি। আর অনেকে বলছেন আমি একাই সব করব, তো আপ সেই রাস্তায় হাঁটতে গিয়ে এই দুরবস্থা হয়েছে। পলিটিশিয়ান হিসেবে, পলিটিশিয়ান আর সেফোলজিস্ট কাজ আলাদা। পলিটিশিয়ান হিসেবে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি উপযুক্ত নন, কারণ উপযুক্ত হলে বাই ইলেকশনের সময় উনি লড়তেন না, উনি জেনারেল ইলেকশনে গিয়ে লড়তেন। বিরোধী দল ইন্ডিয়া জোটের যারা শরিক ছিল, আমি এখন ছিলই বলছি, ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব আমার কাছে এখন আর নেই। 27 বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরল বিজেপি, মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছে, এবং যে প্রশ্নটা বারবার উঠছে যে আপের ভরাডুবির কারণ কি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সমীর পুততুন্ডু। সমীরদা, কি কারণে আপের এই ভরাডুবি, এই প্রশ্নটা কিন্তু চারদিকে ঘুরছে। 3টে ফ্যাক্টর সাধারণত দেখতে পাওয়া যাচ্ছে। 1, বিজেপি খুব ভালো প্রচার করেছে। ফ্যাক্টর নম্বর 2, যে কোথাও আপ আর কংগ্রেসের জোট না করাটাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর ফ্যাক্টর নম্বর 3 যেটা বলা হচ্ছে যে আপের দুর্নীতিটাই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয় না এর বাইরেও কোনো ফ্যাক্টর রয়েছে? এর বাইরে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে সম্প্রতি আমরা দেখছি বিজেপি কেন্দ্রীয় সরকার ব্যবহার করে, কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে বিরোধীদের বিরুদ্ধে ইডি, সিবিআই তদন্তকারী সংস্থাগুলোকে লাগিয়ে তাদের হয় জেলে পাঠাও, না হয় নিজের দলে নিয়ে আসো, এই লাইনে কাজ করেছে। এগুলো আমরা দেখেছি। 2জন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেছে, তারপর ছেড়ে দিতে বাধ্য হয়েছে কোর্টের রায়ে। আমরা মহারাষ্ট্রে এগুলো দেখেছি। কংগ্রেসকে ভাঙতে পারেনি, কিন্তু কংগ্রেস, শিবসেনা, এনসিপি তাদের বড় বড় লিডারদের নিয়ে এসছে। বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, এবং এটা এতই প্রকাশ্য হয়ে গেছে যে আমার ধারণা মহারাষ্ট্র, হরিয়ানা এবং এখন দিল্লি এটা ঝাড়খণ্ডে চেষ্টা করে কোনো কিছু করতে পারেনি। ঝাড়খণ্ডেও চেষ্টা করেছে, কিন্তু এই 3টে রাজ্যের ভোটে তারা নীরবে সিবিআই, ইডিকে ব্যবহার করেছে। এর আগে প্রকাশ্য রেড করা, গ্রেপ্তার করা ইত্যাদি ইত্যাদি হয়েছে, বিবৃতি হয়েছে, প্রকাশ্যে লোকে জেনেছে। আমার ধারণা এসব জায়গায় বিরোধী পক্ষের নেতৃত্ব, যারা ভোট ক্যারি করতে পারে, যারা পার্টিকে ক্যারি করতে পারে, প্রভাব আছে, তাদেরকে নীরবে চাপ দিয়ে নিজেদের পক্ষে এনে ভোট করিয়েছে। আমি ওসব মেশিন, ব্যালট পেপার এসবের মধ্যে আমি খুব একটা আমার ধারণা নয় যে ওগুলোর জন্য কিছু হচ্ছে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা তুমি বলনি। কিন্তু আমরা হরিয়ানা থেকে জানি যে কংগ্রেস দলের যে অন্তর্বিরোধ এবং ওভার কনফিডেন্স যেটা মধ্যপ্রদেশে হয়েছে, পার্লামেন্ট ভোটের আগে অ্যাসেম্বলি ইলেকশনে কাউকে তারা সঙ্গে নিতে চায়নি, তারা একাই করবে। এবং কংগ্রেসের ওই সময়কার যে ভূমিকা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এসব রাজ্যে তারা যে জিতল, সেই সময় আমরা দেখেছি যে কংগ্রেস কোনো শরিক দলকে সঙ্গে নিতে আগ্রহী ছিল না। এবং আমরা পরে দেখেছি সমাজবাদী পার্টিকে সঙ্গে রাখলে অন্তত 10-12টা সিট সেগুলো কংগ্রেস জিততে পারত। ফলে এই যেসব জায়গায় বিরোধী দল ইন্ডিয়া জোটের যারা শরিক ছিল, আমি এখন ছিলই বলছি, ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব আমার কাছে এখন আর নেই, ওরা নিজেরা বলেছে, আমিও তাই মনে করছি। তা যারা শরিক ছিল তাদের সঙ্গে রাখলে কার কটা ভোট আছে তার চাইতে বড় কথা হচ্ছে লোকের মধ্যে একটা প্রভাব হয় যে বিরোধীরা এক হয়েছে। এর ফলে যে ফ্লোটিং ভোটার বলতে আমরা যাদের বুঝি, যারা কোনো দলের অনুগামী নয়,
যারা বিজেপি বিরোধী, কিন্তু বিজেপি বিরোধী হিসেবে কাকে ভোট দেবে? ব্যক্তিগতভাবে দল হিসাবে কাউকেই পছন্দ নয়, অথচ বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সেই ঐক্যের পক্ষে তারা ভোট দিতে রাজি আছে। এই যে বিরাট সংখ্যক ভোটার, কংগ্রেস দল সর্বভারতীয় দল, অনেক সময় অনেক দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আবার আমরা দেখেছি অনেক সময় অনেক দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা পালন করেছে। সম্প্রতি আমরা দেখছি সর্বভারতীয় ভোটের ক্ষেত্রে যেভাবে বিভিন্ন স্থানীয় দলের সঙ্গে ঐক্য করার চেষ্টা করেছে, তাও পশ্চিমবাংলায় এসে করেনি। পশ্চিমবাংলায় করা উচিত ছিল। একটা দুটো সিট ওরা রাজি হলে তার ইম্প্যাক্ট সারা দেশে আরও হতো এবং অন্য রাজ্যে আরও সিট বিরোধীরা জিততে পারত, কংগ্রেসই জিততে পারতো আর অনেক সিট। ওভাবে অঙ্ক কষে দেখলে তো হবে না। যেখানে আমার দুজন এমপি আছে, দুজনের জায়গায় তিনটে দিতে রাজি নয়। আমার ধারণা মমতা ব্যানার্জি রাজি হয়ে যেতেন যদি কংগ্রেস ঐক্য করতে রাজি হতো 2024-এর ভোটে। তো তাহলে কংগ্রেস তখন রাজি হয়নি, কিন্তু এখানে যদি তারা রাজি হতেন তাহলে দেখা যাবে আরেকটা দুর্বল রাজ্যে তার প্রভাব পড়তো, তার হয়তো কটা সিট বাড়ত। কাজে কংগ্রেস একটা সময় পর্যন্ত কারোর সঙ্গে ঐক্য করতে চায়নি, তারপরে তারা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে না আমরা ঐক্য করব, এবং তারপরে ঐক্য করার চেষ্টা করেছে এবং তার অনেক সময় হাফ হার্টেড থেকেছে। এবং এবারেও যে ঐক্য করেছে, কর্ণাটকের ভোটের পরে পুরো ইন্ডিয়া জোটকে বসিয়ে রাখার কোনো মানে ছিল না। যে 5টা রাজ্যের ভোট ছিল সেগুলোর পাশাপাশি অল ইন্ডিয়া জোটকে অ্যাক্টিভ রাখা উচিত ছিল এবং অল ইন্ডিয়া জোটকে কাজে লাগানো উচিত ছিল ওই 5টা রাজ্যের ভোটে। এবং তা যদি হতো তাহলে এবারে পার্লামেন্ট ভোটে নিশ্চিতভাবে কংগ্রেসের পরাজয় হতো। সমীরদা, ইন্ডিয়া জোট নিয়ে আপনি বললেন, আমি আসছি বিষয়টা নিয়ে, কিন্তু এই দিল্লিতে আপ এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করা কি খুব দরকার ছিল? মানে আপনি যেটা দরকার ছিল এবং এটা সম্ভব ছিল। এর জন্য আমি কংগ্রেসকে প্রথম দায়ী করব। যেমন তারা অ্যাসেম্বলি বাই ইলেকশনে ইউপিতে লড়েননি, এটা ভালো সিদ্ধান্ত ছিল। তারপরেও বিজেপি জিতেছে, তার দায়িত্বটা কংগ্রেসের ওপর পড়বে না, তার দায়িত্বটা সমাজবাদী পার্টির ওপর পড়বে যে তারা কংগ্রেসকে সিট ছাড়তে চায়নি। সেই ঐক্য কদিন আগে লোকে যা দেখেছে অ্যাসেম্বলি বাই ইলেকশনে, ওখানে 10টা না 9টা সিটে অ্যাসেম্বলি বাই ইলেকশন ছিল, গুরুত্বপূর্ণ ছিল, সেগুলো বিজেপি জিতে নিয়েছে সব, প্রায় 2-1টা বোধহয় সমাজবাদী পার্টি জিতেছে। তো তেমনি এখানেও দিল্লিতে কংগ্রেস না লড়লে কী ক্ষতি হতো কংগ্রেসের? পুরো শক্তি দিয়ে যদি আপকে জেতাতো কী ক্ষতি হতো? সারা ভারতবর্ষে কংগ্রেসের জমি আপ দখল করে নিত, অসম্ভব। তেমনি আমি সমানভাবে বলবো, আপও 10টা সিট কংগ্রেসকে ছাড়লে কী ক্ষতি হতো? তারা ধরে নিয়েছে যে তারাই কংগ্রেসের জায়গাটা দখল করবে, এ ধারণা ভুল। সাময়িকভাবে দিল্লি কেন্দ্রিক, অল ইন্ডিয়ায় তো মুভমেন্টটা হয়নি, দিল্লি কেন্দ্রিক জিনিসপত্রের দাম, দুর্নীতি, এসব কারণে দ্বিতীয় ইউপিএর শেষের দিকে ইউপিএ বিরোধী যে মনোভাব লোকের তৈরি হয়েছিল, তার মুখে আন্না হাজারের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে সম্পূর্ণ বিজেপির মদতে আন্দোলন হয়েছে, যে আন্দোলনের ফল সম্পূর্ণ বিজেপির পক্ষে গেছে, সেই পরিবেশে দিল্লি সহ কিছু জায়গায় আপের কিছু সংগঠন তৈরি হয়েছে। রাজনীতিতে যেভাবে আপ বেড়েছে এটা সীমাবদ্ধ জায়গার মধ্যে হতে পারে, ভারতবর্ষের মতন দেশে ওভাবে কোনো রাজনৈতিক দল বড় হতে পারে না। তাহলে তাদের বড় হওয়ার ভিত্তি কী, তাদের নীতি কী ছিল? কাজে এগুলো সব কথার মধ্যে আমি এখন যাচ্ছি না, কিন্তু আপের উচিত ছিল কংগ্রেসের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের লাইনে যাওয়া। যদি কংগ্রেস রাজি নাও হয় তাহলেও তারা এমন রাস্তা নিতে পারত যাতে কংগ্রেস রাজি না হলে তার দায়িত্বটা কংগ্রেসের ঘাড়ে লোকে ফেলতো। কাজেই আমি দেখছি প্রধানত এই জিনিসটা, এবং আমরা হরিয়ানার ক্ষেত্রে তাই দেখেছি। হরিয়ানা তো আপের ওরকম লড়াই করার কোনো দরকার ছিল না, কংগ্রেসকে জায়গা ছেড়ে দিতে পারতো। যেমন আমি বলছি দিল্লিতে কংগ্রেস জায়গা ছেড়ে দিতে পারতো, তেমনি হরিয়ানা ছেড়ে দিতে পারতো। এবং হরিয়ানায় তো কংগ্রেসের লিডাররা ধরেই নিল যে তারা এসে গেছে, 3জন মুখ্যমন্ত্রী তৈরি হয়ে গেল। ওই যে কুমারী শৈলজা, যারা মুখ্যমন্ত্রীর যে লিডার ছিল, হুড্ডা না কি নাম ভুলে গেছি, তারপরে সূর্যওয়ালা নাকি, ওই যে ওরা তিনজনই তো ভাগাভাগি করে দলাদলি করে কংগ্রেসকে হারিয়ে দিয়েছে। ফলে এখনও যেটা দেখতে পাচ্ছি আমি, যে মানুষ কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু বিজেপির বিরুদ্ধে, কিন্তু বিজেপি বিরোধী শক্তিগুলোর অনৈক্যের সুযোগ নিচ্ছে বিজেপি।
ফলে এখনও সারা দেশের যে রাজনীতির পরিস্থিতি আছে, স্থানীয়ভাবে অনেক দল অনেক রকম মনে করতে পারে। কেউ মনে করতে পারে আমি একাই সব করব, এবং এই একাই সব করব করতে করতে সিপিএমের দুরবস্থাটা কেউ চোখে দেখছে না সামনে। বামফ্রন্ট তো নামে ছিল, একা চালাতো তো সিপিএম, ওখানে নামে করেও তারা টিকতে পারেনি। আর অনেকে বলছেন আমি একাই সব করব, তো আপ সেই রাস্তায় হাঁটতে গিয়ে এই দুরবস্থা হয়েছে। এবং এগুলোর এর প্রভাব, খারাপ নেতিবাচক প্রভাব বিভিন্ন রাজ্যে পড়বে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও পড়বে। এবং আপনি আমাদের রাজ্যের কথা বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বিধানসভা 2026 বিধানসভায় একাই লড়বেন, কারুর হাত ধরে তিনি লড়বেন না, এটা জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন আর কি করবেন সেটা তো এখনই সব বলা যায় না। রাজনীতিতে রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কিছু জানায়, আর আমরা কাজের ক্ষেত্রে গিয়ে দেখি অন্যরকম ভেতরে ভেতরে প্রস্তুতি হয়েছে। না, এটা যদি হয় তাহলে কি সুবিধে হবে? পশ্চিমবাংলায় তৃণমূল একাই লড়বে, জিতবে, এটা বলার মতন অবস্থা আছে। গড়াতে গড়াতে কোন দিকে যাবে বলা খুব মুশকিল আছে। না, এটা যদি হয় তাহলে কি মানে তৃণমূলের ক্ষেত্রে কি সুবিধে হবে? তৃণমূলের অসুবিধাও হতে পারে। আজকে 2006-এ 235-এর পর যেভাবে গড়িয়ে গড়িয়ে বামফ্রন্ট এই জায়গায় এসছে, বামফ্রন্ট বা সিপিআইএমের মতন শক্তিশালী সংগঠন তো তৃণমূলের নেই। এবং তৃণমূল বামফ্রন্টের থেকে অনেক ভালো কাজ করেছে তাও বলা যাবে না। নিশ্চয়ই অনেকগুলো সামাজিক প্রকল্প তারা নিয়েছে, যেগুলোর কারণে মানুষের মধ্যে তাদের একটা প্রভাব তৈরি হয়েছে এবং ভোট ধরে রাখার একটা ব্যবস্থা তারা করেছেন। কিন্তু সংগঠনের শক্তি, সাংগঠনিক শক্তি হিসাবে তৃণমূল সিপিএমের থেকে বেশি শক্তিশালী এটা বলা যাবে না। ভোটে হারলেও এখনও যতটুকু সিপিআইএমের শক্তি আছে তার মধ্যে যতই বিরোধ হোক, আলটিমেটলি দলকে তারা যেভাবে এনে দাঁড় করাতে পারে সেটা তৃণমূল পুরো শক্তিকে পারবে না। কিন্তু বাস্তব পশ্চিমবাংলার রাজনীতি, পশ্চিমবাংলার জমিতে রাজনীতির যা চেহারা আছে তাতে এ ব্যাপারে নিঃসন্দেহে বলা যায় 2006-এর ভোটে তৃণমূলের জয়ের অবস্থায় আছে তৃণমূল। আমরা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের রাজনীতি যা দেখতে পাচ্ছি তাতে এরকম অবস্থা থাকলেও, তৃণমূল একাই লড়বে ইত্যাদি বললেও, তারপরেও তৃণমূল কংগ্রেস অন্য শক্তির সঙ্গে ভেতরে ভেতরে কোথাও বোঝাপড়া করবে কি না, বা বাস্তবে বোঝাপড়া করলে ভালো হবে না খারাপ হবে, এগুলো নিয়ে নিশ্চয়ই ওদের দলেও চর্চা চলবে। এখনও ভোটের দেরি আছে। তবে আমি মনে করি যে উচিত বিজেপি বিরোধী শক্তির ঐক্য তৈরি করার চেষ্টা করা উচিত তৃণমূল কংগ্রেসের, এবং সেটা করতে পারলে তাহলে নিশ্চিতভাবে আগের থেকে অনেক ভালো রেজাল্ট তারা করতে পারবে। বিজেপি বিরোধী দল বললেন, আমি কংগ্রেসের কথা বলছি। বহুদিন আগে আমি শুনেছিলাম যে কংগ্রেসের তরফ থেকেই যে কংগ্রেস নাকি ছোট দলগুলো, মানে যে রাজ্যে ক্ষমতায় নেই সেই ছোট ছোট দলগুলোকে উঠতে দেয় না, এইরকম একটা অভিযোগ বারবার আমি শুনেছি। এটা কি সত্যি? মানে আপনি বহুদিন ধরে। সত্যি বটেই, এটা সত্যি না হলে কংগ্রেসের সঙ্গে আমাদেরই ভালো ইউনিটি হতে পারত, এবং আমাদের ভালো ইউনিটি হলে দেশের বামপন্থী শক্তিগুলোকে কংগ্রেস আরও বেশি ক্যারি করতে পারত। দেশে যখন সিপিআইএম লিবারেশন দুটো একটা স্টেট ছাড়া সিপিআইএম এত ছোট হয়ে গেছে, সব জায়গায় তো বামপন্থীরা গিয়ে কংগ্রেসে ঢুকেছে তা হয়নি। বহু জায়গায় বামপন্থীরা বিজেপির সঙ্গেও গেছে, কংগ্রেসের সরকারের অন্যায়ের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গেছে। ফলে বামপন্থীদের সঙ্গে ক্যারি করার জন্য কংগ্রেস সিপিআইএমের সঙ্গে ভালোই বোঝাপড়া করে চলেছে, কিন্তু সেটা চলেছে সরকার চালাবার জন্য। মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম, তাতে কংগ্রেস কোথায়? নেই। পশ্চিমবাংলায় নিজেরা একটা দুটো মিছিল মিটিং করছে, কিন্তু পশ্চিমবাংলায় আমাদের দল তৈরির আগে থেকে তাদের নেতৃত্বের সঙ্গে আমাদের যে বোঝাপড়া ছিল, দল তৈরির পর 2004-এ 2006-এ আমাদের যে জোট করে ভোট করেছি, তাতে তারা তো আমাদের ভোট দেয়নি, তারা ভোট দিয়েছে সিপিএমকে। হ্যাঁ, সফি ক্যান্ডিডেট হলো কাটোয়ায়, কংগ্রেসের এমএলএ রবি চ্যাটার্জি স্টেটমেন্ট দিলেন ভোটের একদিন আগে যে আমাদের লোক অন্য সিম্বলে ভোট দেয় না। অথচ সেই ভোটে সুলতান আহমেদকে হারাবার জন্য তৃণমূলের প্রার্থী, বিজেপি আর তৃণমূলের ভোট জোট হয়েছিল, তারা জিতে যেতে পারে ভেবে কংগ্রেসের লোকেরা গিয়ে সিপিএমকে ভোট দিয়েছে।
কিন্তু সমীরদা, এটার কারণ কি? মানে কংগ্রেস এটা ভাবনা চিন্তা বা কি মনে হয় যে এই ছোট ছোট দলগুলো যেটা রাজ্যে একটা উত্থান উঠছে, সেই দলগুলোকে উঠতে দেওয়া হচ্ছে না, কারণটা কি? মানে তারা তারা মনে করেছে তখনকার সময় যদি বলি, তাহলে আমাদের থেকে সিপিএমের দল বড়, তাহলে আমাদেরকে সঙ্গে নিলে সিপিএম খেপে যাচ্ছে, তাহলে আমাদের সঙ্গে ফর্মাল জোট করছে কিন্তু ভোট দিচ্ছে সিপিএমকে, এবং দেখা যাচ্ছে সিপিএমও কংগ্রেসের ভোট পাচ্ছে, যার জন্য 2004-এ সিপিআইএম বামপন্থীরা সব থেকে বেশি পার্লামেন্টে সিট জিতেছিল। তেমনি 2001-এর থেকে 2006-এ বেশি সিট জিতেছিল, 235। তাহলে সিপিএমেরও লাভ হয়েছে, যেটা সিপিএম হিসেব করতো যে আমরা বেরিয়ে আসার পর 2001-এ তাদের সিট কমেছে কিন্তু 2006-এ সিট বেড়েছে। তাহলে তাদের একটা হিসেব ছিল যে আমরা বেরিয়ে আসা সত্ত্বেও সিপিআইএমের কোনো ক্ষতি হয়নি, ভালো হয়েছে। কিন্তু তখন ওটা চাপা ছিল যে কংগ্রেসের সমর্থনে ভালো হয়েছে। কংগ্রেস যখনই সমর্থন সরিয়ে নিয়েছে 2009-এ এসে, তখনই সিট সংখ্যা কমে গেছে, 42-এর মধ্যে 14 হয়ে গেছে। 9-এর পর 14-তে এসে 2 হয়ে গেছে, 19-এ এসে 0 হয়ে গেছে, 24-এও 0 থেকে গেছে। ফলে এখনকার দিনে বাম শক্তিকে কংগ্রেসকে সঙ্গে রাখার মতন করে সারা দেশে চেষ্টা করা উচিত। তা যদি হয় তাহলে সমস্ত বাম শক্তিকে কংগ্রেসের সঙ্গে নিয়ে চলা উচিত। তাহলে পরে বাম প্রভাবিত মানুষকে যদি মোবিলাইজ করা যায়, তাহলে নতুন করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের নতুন পরিবেশ তৈরি করা যায়, এবং এর সঙ্গে কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া যায় শক্তি, তৃণমূল কংগ্রেসের মতন শক্তি, বা স্থানীয় অনেক দলকে সমর্থন দিয়েছে ডিএমকে, সমাজবাদী পার্টিতেও কংগ্রেসের অনেক সমর্থন ঢুকে আছে, বামপন্থীদের অনেক সমর্থন ঢুকে আছে। তাহলে এই সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করার মতন করে কংগ্রেসের মুভ করা উচিত, এক। দ্বিতীয়ত, স্থানীয় দলগুলো যারা দাবি করে যে আমরা বিজেপি বিরোধী, তাদেরও এমনভাবে চলা উচিত যাতে কংগ্রেস সহ স্থানীয় দলগুলোকে ঐক্যবদ্ধ করা যায়। আমার নিজের ধারণা, স্থানীয় এবং সর্বভারতীয় পরিস্থিতির বাধ্যবাধকতার কারণে, কারণ বিজেপি তো ক্রমশ অ্যাগ্রেসিভ হবে, তাহলে বিজেপির যে অ্যাটিটিউড তৈরি হচ্ছে, সে তার মুখোমুখি দাঁড়িয়ে স্থানীয় কিংবা সর্বভারতীয় পরিস্থিতির কারণে বিজেপি বিরোধী সমস্ত শক্তি নতুন করে অভিজ্ঞতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এক জায়গায় এসে দাঁড়াতে পারবে। সমীরদা, একদম শেষ প্রশ্ন করব। 2024 লোকসভার পরিসংখ্যান আমরা দেখলে বোঝা যাবে যে বিজেপি মানে এনডিএ সরকার হলো, এবং তারপরে রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বললেন যে মহারাষ্ট্রের ভোটের পর এনডিএ সরকারের পতন হতে পারে, মানে এনডিএ সরকার ভেঙে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু আমরা দেখলাম মহারাষ্ট্রের ভোটে বিপুল জয় বিজেপির, তারপরে দিল্লিতে জয়, এবং পরবর্তীতে বিহার রয়েছে, বাংলা রয়েছে, ভোট রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নসূচক চিহ্ন চলে এসছে। ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? বিহার কিংবা বাংলায় ইন্ডিয়া জোটের প্রশ্ন যদি আসে, তাহলে বিহারে স্থানীয় যে ওদের জোট আছে, সেই জোটের সবাই ইন্ডিয়া জোটের শরিক। কংগ্রেস সহ সবাই মিলে যে স্থানীয় ওদের মহাগঠবন্ধন আছে, এরা সবাই ইন্ডিয়া জোটের শরিক। ফলে ইন্ডিয়া জোট থাক না থাক, বিহারে ওই জোট ভিত্তিক ভোট হবে। এবং আমার ধারণা, গতবারের নির্বাচন পর্যন্ত 5 বছর আগে যে বিধানসভার ভোট হয়েছে, বামপন্থীদের সঙ্গে কংগ্রেস সহ পূর্ণাঙ্গ ঐক্যের ভিত্তিতে ভোট হয়নি। কংগ্রেসের সঙ্গে আরজেডির জোট ছিল, আরজেডির সঙ্গে বামেদের জোট ছিল, এই দুটো ভাগ ছিল। এবং এই কবছর তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, এবং তার রেজাল্ট আমরা পার্লামেন্ট ইলেকশনে দেখেছি যে গত অ্যাসেম্বলি কিংবা পার্লামেন্টের তুলনায় তাদের রেজাল্ট ভালো হয়েছে। ফলে এবারে আমার ধারণা তাদের রেজাল্ট ওখানে ভালো হবে। সুমিতা, এখানে একটা প্রশ্ন করে দেবো। বিহারে নতুন একটা পার্টি, প্রশান্ত কিশোরের নতুন পার্টি এসছে, সেটা কি কোনোভাবে বিহারের ওই পার্টি এই নির্বাচনে কোনো দাগ কাটতে পারবে বলে আমার মনে হয় না, কারণ উনি সেফোলজিস্ট হিসেবে ভালো অভিজ্ঞ এবং ভালো রেজাল্ট দিয়েছেন, এটা হতে পারে। কিন্তু পলিটিক্যাল পার্টি তৈরি করার প্রশ্নে পলিটিশিয়ান আর সেফোলজিস্ট কাজ আলাদা। পলিটিশিয়ান হিসেবে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি উপযুক্ত নন, কারণ উপযুক্ত হলে বাই ইলেকশনের সময় উনি লড়তেন না, উনি জেনারেল ইলেকশনে গিয়ে লড়তেন। ওটা আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমার ধারণায়। ফলে ওই পার্টি বিজেপির পক্ষে সুবিধে করার জন্য তৈরি হয়েছে, এটা লোকে বুঝে ফেলেছে অলরেডি।
এটা যদি প্রথম ভোট অ্যাসেম্বলি ইলেকশন জেনারেল ইলেকশনে হতো তাহলে লোকে বোঝবার আগে ভোটটা হয়ে যেত। এবার তো বাই ইলেকশনে সেটা বুঝে ফেলেছে লোকে। কিন্তু বিহারের যে সাধারণ পরিস্থিতি তৈরি হয়ে আছে সেটা বিজেপি বিরোধী শক্তির ঐক্যের ক্ষেত্রে কোনো ক্ষতিকারক হবে না, ওটা ভালো হবে বরঞ্চ আমার ধারণা। আর পশ্চিমবাংলার ক্ষেত্রেও এখানে যে পরিস্থিতি আছে এখনো পর্যন্ত, নতুন দল বলে কেউ খবর করছে, মুখে মুখে ছড়াচ্ছে ইত্যাদি, এগুলো যাই হোক, তাতে পশ্চিমবাংলাতেও বিজেপি বিরোধী শক্তির ঐক্যের ভিত্তিতে বিজেপিকে আটকাবার জন্য একটা বিশেষ প্রচেষ্টা মানুষের মধ্যে থাকবে। যদিও এটাও থাকবে, কারণ গতবার বিজেপি জানতো না 77টা সিট পাবে, কাজে তারা চেষ্টা করবে কি করে 140 করা যায়, 140-এর বেশি 294-এর অর্ধেক যাতে করা যায় তারা চেষ্টা করবে, 150 সিট যাতে পাওয়া যায়। তেমনি মানুষও দেখবে যে 70টা গতবার পেয়ে গেছিল 3টে থেকে, কাজে এবার যাতে বিজেপি বাড়তে না পারে সেটা দেখতে হবে। এবং সাধারণ মানুষের চাপে বিভিন্ন রাজনৈতিক দলও নানানভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে আটকাবার লাইনে যাবে বলে আমার ধারণা। শুনলাম আমরা সমীরদার কথা, আমাদেরও চোখ থাকবে বিহার এবং বাংলার ভোটের দিকে। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।